নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে আজকে নতুন একটা আমাদের জীবনের এমন একটা অধ্যায় যেটা কোনোদিন শেষ হবে না। সেটা হচ্ছে যত বছর আমরা বেঁচে থাকবো আমাদের জন্মদিন। হ্যাঁ, জন্মদিন জন্মদিন বারবার আসবে। জন্মদিনে বারবার আনন্দ করব, স্মৃতিগুলো তুলে তুলে তোমাদের সাথে শেয়ার করব যতদিন আছি। বারবার আসবে আমাদের জন্মদিন, একবার জন্মানোর পর, কিন্তু মৃত্যু আমাদের একটি দিন আসবে, সেটাই আমাদের সমাপ্ত ঘটাবে। যাই হোক, আজকে সোজা ঘটনায় যাব। যেতে যেতে বলবো আগেই, সেটা হচ্ছে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। এরকম ভাবেই পাশে থেকো, সাপোর্ট করো। সত্যি কথা বলতে কোনো ভাষা সেরকম ভাবে নেই, তোমাদেরকে কি বলবো। তোমরা সবাই এত ভালোবাসা দিয়েছো, আমি তোমাদের কমেন্টস গুলো পেয়েছি, এখনো পর্যন্ত কোনো রিপ্লাই করতে পারিনি। অবশ্যই করে দেবো, কারণ জানো প্রচন্ড বিজি ছিলাম। আর চারপাশে একটু আওয়াজ শুনতে পারবে, কারণ এইদিকে ওইদিকে বাড়ির চারিপাশে শুধু বিয়ে বাড়ি লেগেছে, কিন্তু নেমন্তন্ন একটাও পাইনি। যাই হোক, এবার যাবো সোজা ঘটনায় যাওয়ার পূর্বে বলবো একটা করে লাইক করে দিও, সাথে থেকো, চ্যানেলটাকে ভালোবেসে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো, আজকে তোমাদের আমি কমিউনিটি পোস্ট দিয়ে জানিয়েছিলাম আজকে তোমাদের সাথে আমি কিছু ঘটনা আমার ভূতের বাড়ি শেয়ার করব। আজকে আমার নিজের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। এইরকম ঘটনা তোমরা অনেকে আমাকে বলেছো, দিদি ভাই তোমার নিজের সাথে ঘটে যাওয়া তোমার বাড়ির ঘটনা আমাদের সাথে শেয়ার করো, আমরা জানতে চাই তোমার বাড়িতে যে ভূত, তোমার বাড়িতে যে কোনো আত্মা যে ছিল, নেগেটিভ আত্মা, তুমি সেটা বুঝলে কি করে? তোমার সাথে এমন কি কি হয়েছে যার কারণে তুমি বুঝতে পেরেছো যে এখানে কোনো খারাপ জিনিস রয়েছে? আজকে আমি পুরো ঘটনা তোমাদের সাথে ডিটেলসে বলবো, তবে প্রত্যেক দিনের মতো বলবো আজকের ঘটনাটা শোনো, যারা সাহসী আছো, যারা শুনতে পারবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু পুরো ঘটনাগুলো শোনো। আজকের ঘটনা কিন্তু আশা করছি একটু বড় হয়ে যাবে। তো চলো আমি বলবো আজকে যে আমি কি করে বুঝলাম যে আমার বাড়িতে কোনো নেগেটিভ এন্টিটিস আছে, আমার বাড়িতে কোনো রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটছে, বা আমাকে কোনোভাবে সে অ্যাটাক করার চেষ্টা করছে। পুরো জিনিসগুলো আমি বলবো, তার কারণে আমার কি কি ক্ষতি হয়েছে সেটাও আমি বলবো। আজকে পুরো বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করব। প্রথম আমি বলি, 2000, ঠিক সালটা ছিল 2002-এর একদম শেষের দিকে আমি বারাসাত দত্তপুকুর, তোমরা অনেকেই নাম শুনেছো, উত্তর 24 পরগনা বারাসাত নামক একটি জায়গা যেখানে দত্তপুকুর, ওখানে আমি জমি কিনি। জমিটা ছিল 4 কাঠা। জমিটা মোটামুটি প্লেন মাঠ ছিল, কোনো ডোবা টোবা ছিল না, মাঠ ছিল। ওখানে স্থানীয় লোকের কাছ দিয়ে খোঁজ খবর নিয়ে জানা যায় যে ওইখানে নাকি অনেক আগে চাষ হতো, চাষের জমি ছিল, ধান চাষ হতো। তো যখন আমরা কিনি, মোটামুটি আমার যে জমিটা, ওর অনেকটা অনেকটা ডিস্টেন্সে বাড়ি ছিল। ওখানটা মোটামুটি ধরে নাও 20 কাঠা কি 30 কাঠা জমি ফাঁকা পড়ে রয়েছে, ঠিক আছে। আর আমার জমিটা ছিল একদম মাঝ বরাবর, মানে জমিটা ছিল একদম মাঝখানে একটা কোণ, আর 4 কোণ পুরো ফাঁকা, অনেকটা দূরে দূরে লোকজন ছিল। এবার আমার যে জমিটা, ঠিক আমার জমির পেছন সাইডটাই ছিল বিশাল বড় একটা পুকুর, আমবাগান, আর ছিল সাথে বাঁশ বাগানের ঝাড়। তো সেরকম ভাবে জায়গাটা দেখি, আর সত্যি কথা বলতে না, যে একটা কথাতেই আছে, যদি তুমি কোনো জিনিসের যদি কবলে না পড়ো, তাহলে তুমি কোনোদিনও বুঝতে পারবে না যে আদৌ জীবনে ভূত প্রেত এইসব জিনিস, এইসব প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এত যে মানুষ নিয়ে আলোচনা করে, সমালোচনা করে, আদৌ কি বাস্তবে এইসবের অস্তিত্ব আছে? আদৌ কি ভূত, আত্মা, জিন এগুলো কি আদৌ হয়? হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে বলবো। আমার সাথে যখন ঘটেনি, তখন কিন্তু আমিও এই জিনিসটাকে মাথায় নিই, কোনোভাবে মাথায় নিই যে সত্যি সত্যি এরকম কি হয়, সত্যি কি ভূত হয়, ভূত জিনিসটা কি, মানুষ মারা যাওয়ার পর তার কি কোনো অস্তিত্ব থাকে?
আমরা ভাবি কি আমরা আছি, এটাই আমাদের অস্তিত্ব। আমি যদি আজকে আছি, কালকে মারা যাই, আমাকে নিয়ে গিয়ে হিন্দু মতে সৎ কাজ করে পুড়িয়ে দিয়ে চলে আসবে, তারপর আমার অস্তিত্ব শেষ। কিন্তু না, আমার অস্তিত্ব হয়তো মানুষ রূপে যে আজকে শরীর, চেহারা, কথার শব্দ, এইগুলো হয়তো পুড়িয়ে যাবে, স্মৃতিটা থেকে যাবে, কিন্তু আমি মৃত্যুর পর যে আমার একটা লং টাইম জার্নি, ওখানে কিন্তু আমাকে অতিক্রম করতে হবে। আমাকে পরের জন্ম নিতে গেলে যে কোনো মানুষ যদি মারা যায় তাহলে কিন্তু তার অস্তিত্ব পৃথিবী থেকে মিটে যায়, কিন্তু আমাদের এই যে মানুষ জীবনের যে একটা অংশ, পৃথিবী, সবার সাথে সবার এত ভাব, এত ঝগড়া, সবকিছু নিয়ে মানুষ মৃত্যুর পরেও কিন্তু একটা লাইফ চলে। সেই লাইফটা কিন্তু অনেকটা লং হয়, কারণ আমাদের মানুষের জীবন মোটামুটি কত বছর হয়, 60, 70, 80, খুব জোর হলে হার্ডলি 100 বছর, এর বেশি তো না, আমি বেশি ধরলাম। কিন্তু মৃত্যু হওয়ার পর যে লাইফটা চলে সেইটা অনেকটা লং হয়, অনেকটা। কারণ আমি তোমাদেরকে বলি, আবার যখন বাড়িতে আমি যাই, এবার আমি ঘটনাটা বলছি। তো তোমাদের বললাম 2002 একদম শেষে গিয়ে আমি জমিটা কিনি ওখানে। তারপর আমি ওখানে বাড়িটা করি। বাড়িটা করতে করতে মোটামুটি আমার 2003 মাঝামাঝি হয়ে যায়। তারপর বাড়িতে গৃহ প্রবেশ করে ঢুকি, কিন্তু বাড়িতে সত্যি কথা বলতে আমি কোনো রকম অ্যাক্টিভিটিস বলো, কোনো রকম কিছু ভয় পাওয়া, কোনো রকম কিছু আমি কিন্তু দেখিনি। যেরকম নর্মাল মানুষের বাড়ি হয় সেরকমই আমারও বাড়ি ছিল, আমিও সেরকম আনন্দ করে সেই বাড়িতে ভালোভাবে সংসার করছিলাম। ঠিক আমি বলছি তোমাদের 5 থেকে 5.5 মাস ওই বাড়িতে আমার সাথে কিন্তু সেরকম ভাবে, হয়তো আমি বুঝে উঠতে পারিনি, এটা হতে পারে, কিন্তু সেরকম ভাবে ওই বাড়িতে আমার কোনো রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ঘটেনি, কিছু হয়নি, কিচ্ছু হয়নি। এবার আমি বলি কবে থেকে শুরু হলো আমার বাড়িতে। তোমাদের এর আগেও আমি বলেছি, আমার বাড়িতে ওই এত বড় বড় না, মানে 3-4টে পাপড়িওলা, যেরকম নীলকণ্ঠ ফুল হয়, যেটা শ্বেত অপরাজিতা বলে না, আমার কাছে সেরকমই শ্বেতকণ্ঠ ফুলের চারা একটি মেয়ে আমাকে দিয়েছিল। তো আমার যেহেতু 4 কাঠা জমির উপর বাড়ি, 2 কাঠার উপর বাড়ি ছিল, আর 2 কাঠা জমি আমার সামনেটা পেঁপে গাছ, নারিকেল গাছ, আম গাছ আর ওই ফুল গাছ কিছু ছিল। তো ও আমাকে বলল, বৌদি তোমাকে আমি এই চারাটা, এই ছোট ছোট দেখবে নীলকণ্ঠ, মানে যেটা অপরাজিতাও বলে, আমি ঠিক জানি না, ওই মানে ওর বীজ হয়, একটা বীজ, ওগুলো শুকনো করে মাটিতে পুঁতে দিলে গাছ হয়। সেরকম ভাবেই ও আমার ওই জমিতে পুঁতে দিয়ে যায়, আর দিয়ে আমাকে বলল যে বৌদি এই যে গাছ থেকে ফুল হবে, তুমি ঠাকুরকে পুজো দিও। আমি বললাম ঠিক আছে। 2003 যেহেতু ওই সময় আমার কিন্তু বেবি অনেক ছোট, আমি সংসার নিয়ে, বাচ্চা নিয়ে, সত্যি কথা বলতে আমি না সময় দিতে পারতাম না, কোনো মতেই আমি পারতাম না। তো সেখানে গিয়ে আমি, ঠাকুর যে ছিল, আমার ছেলে প্রচন্ড দুরন্ত ছিল, জানো তোমরা যারা মা আছো এখানে, যে সন্তান কতটা দুরন্ত হয়। ঠাকুরগুলো নিচে সিংহাসনটা বসানো থাকতো, সব মানে টেনে টেনে বের করে ভেঙে দিত, ফেলে দিত। তার জন্য আমি ঠাকুর দোয়া বন্ধ করে দিই, ঠাকুরগুলোকে সিংহাসনে নিয়ে আমি ওয়ালের মধ্যে লোক এনে ওয়ালে ফিট করে দিই, যাতে ও আস্তে আস্তে বড় হবে, ওগুলোকে ধরতে পারবে না, সেরকম ভাবে থাকে। এবার আমার মা বাবা যখনই যেত আমার বাড়িতে, তখনই গিয়ে বলতো, হ্যাঁ বাড়িতে একটুখানি পুজো দিতে পারিস না, বাড়িতে একটু পুজো দিবি, দেখ তো এত তোর জমিতে নিজের এত ফুল ফোটে। আমার ওই ফুল পাড়ার সবাই পুজো দেওয়ার জন্য নিয়ে যেত। আমার মা আমাকে বললো পুজো দি। এই হলো আমার জীবনের চরম কাল। হ্যাঁ, যেটা শুনছো ঠিকই শুনছো, পুজো দেওয়াটা হলো চরম কাল। আমি মায়ের কথা মতো ফুল তুলতাম, বেশ অনেক অনেক ফুল হতো, অনেক মানে লোকে নিয়ে গিয়েও প্রচুর ফুল থাকতো গাছে, অত তুলে শেষ করতে পারতাম না, বিশাল বড় গাছ হয়েছিল। লতিয়ে পাতিয়ে শুকনো আম গাছের ডাল ফেলা ছিল, পেঁপে গাছের ডাল, সব মিলে মিশে ও একটা ওর আকৃতি নিয়ে গাছটা হয়েছিল।
তো আমি ওই ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতে আরম্ভ করলাম। যবে থেকে পুজো দিতে আরম্ভ করলাম তবে থেকে একটা একটা করে আমার সঙ্গে অদ্ভুত অদ্ভুত ঘটনা শুরু হলো ঘটা। অদ্ভুত অদ্ভুত ঘটনা শুরু হলো। যেরকম তোমাদেরকে প্রথম বলি, এতদিন 6 মাস 5 মাস আমি বাড়িতে বেশ ভালো ছিলাম। পুজো দেওয়ার পরে আমার রাতের বেলা ঘুম হতো না, একদম ঘুম হতো না রাতের বেলা। সারাদিন একটা বাচ্চা নিয়ে একা সংসার সামলে সব যাবতীয় কাজ করে আমি একা। রাতের বেলা যে কোনো মানুষ তো ঘুমাবে, আমি শুতাম ধরো ওই 10টার সময় শুয়ে পড়েছি। ছেলে আমার ঘুমাচ্ছে, হাজবেন্ডও ঘুমাচ্ছে, আমিও ঘুমাচ্ছি। হয়তো খুব জোর হলে 1 ঘন্টার বেশি না, 1 ঘন্টা ধরে আমি ঘুমালাম। আমার না চোখ খুলে যেত, এরকম ভাবে চোখ খুলে যেত মনে হতো আমি ঘুমাইনি। আমি মনে হচ্ছে সকালবেলা ঘুম থেকে ফ্রেশ মুডে উঠলাম, এক ফোঁটা চোখে ঘুমের নেশা থাকতো না। আমি না উঠে চারপাশে দেখতাম। আমার জীবনে সব থেকে বেশি ভয় লেগেছিল, সেটাও তোমাদের সাথে আমি বলবো অবশ্যই। যাই হোক, আমি না বুঝতে পারতাম না, আমার ঘুম হতো না ঠিক আছে, আমি খাটে শুতে পারতাম না। আমার কিরকম মনে হতো যে কোনো মতে আমি শুয়ে থাকতে পারতাম না। আমার মনে হতো আমি উঠে হাঁটা চলা করি, উঠে হাঁটি। আমার কোনো মতে শুতে পারতাম না, মানে আমার শুয়ে থাকলে না শরীরে গা গোলাতো, একটা অস্বস্তি বোধ হতো, যেটা না আমি সত্যি কথা বলতে তোমাদের বোঝাতে পারবো না আমার সাথে কি কি হতো ওখানে। তো আমি না উঠে পড়তাম, উঠে আমার বেডরুম থেকে বেরিয়ে আমার ডাইনিং একটা প্লেস ছিল ছোট মতো, ওখানটা মানে ব্যালকনি মতো করা ছিল ঘরের। ওখান থেকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাঁকা মাঠ, ওই যে প্রথমেই বললাম মাঠ, সামনেই মাঠ, পেছনে মাঠ, এই পাশে মাঠ, সব দিকেই মাঠ, অনেক দূরে বাড়ি। আমি উঠে ওই মাঠের ওখানে চুপ করে গ্রিল ধরে ঘরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। মাঠে কুয়াশা পড়েছে, কুয়াশা পড়ছে, কোনো সময় বৃষ্টি পড়ছে রাতের বেলা। এরকম রাত ভোর চলতো। এরকম আমি একদিন না দীর্ঘদিন চলতে থাকতো। তো বিশ্বাস করো, যখন আমি পুজো দিতাম না, দেওয়া ধরো বন্ধ করে দিয়েছি বা বাধা পড়েছে, তখন কিন্তু কোনো রকম অ্যাক্টিভিটিস আমার সাথে ঘটতো না। যখন আমি পুজো দিতাম আমার সাথে নানা রকম অ্যাক্টিভিটিস বাড়ির মধ্যে হতো। কেউ নেই বাড়িতে, আমার বাবা গিয়ে আমার নাম ধরে ডাকছে, সোনা সোনা গেট খোল, ঠিক 2 বার আমার নাম নিয়েছে। আমি ছুটতে আসলাম বেডরুম থেকে ছেলেকে রেখে দিয়ে। আমার ঘরে সবসময় লক করে আমি থাকতাম, কারণ আমার হাজবেন্ড সকালে যেত, রাত্রি বাড়ি ফিরতো, আমি একা ছেলে নিয়ে থাকতাম। তো সেখানে আমি ছুটে এসে যখন ঘরের গেটের সামনে আসি, তখন দেখলাম যে আমার বাবা ওখানে কেউ নেই। আমি শুধু উঁকি দিয়ে দিয়ে দেখছি যে আমার বাবা কোথায় গেল। আমার বাবা থেকে লুকিয়ে পড়বে না, কখনো আমার বাবার কোনোদিনও করেননি। আমি দেখছি, কিন্তু আমার বাবার কোনো চিহ্নই নেই ওখানে। যাই হোক, এই একটা গেল। সেটা নিয়েও না কোনো সময় ভয় পাইনি, কোনো দিন ভাবিনি যে আরে বাবা তো ছিল না, তাহলে কে ডাকলো বা কি, কোনোদিন ভয় পাইনি। সেই জিনিসটা আমি হয়তো ভাবলাম আমার নিজের মনের ভুল, আমি হয়তো বাবা মায়ের কথা ভাবি, তাই হয়তো ওরকম একটা হয়ে গেছে, সেটাই ভাবলাম। গেল পরে দীর্ঘদিন এরকম হয়েছে। একদিন রাতের বেলা সব থেকে অদ্ভুত ভয় পেয়েছি সেই দিন। ঘুমাচ্ছি, রাত আনুমানিক 12টা 12:30 বাজে আনুমানিক। হঠাৎ বিশ্বাস করবে না তোমরা বললে, আমি জাস্ট চোখটা মানুষের যদি চিত হয়ে শোয়, আকাশমনে যদি তাকিয়ে শুয়ে থাকো মুখ করে, চোখটা খুললে তো আমরা সোজাই তাকাবো। ঠিক আমি যখন সোজা তাকাই, পরিষ্কার দেখছি আমার মাথার উপরে এরকম করে আমাকে কেউ দেখছে। হ্যাঁ, আমাকে কেউ দেখছে ওরকম করে। তো ওরকম ভাবে দেখছে, আমিও তাকে এরকম ভাবে দেখছি। এবার আমি বলি, সেটা আমি একদিন দেখিনি। আমার বাড়িতে আমি যে ছিল তাকে আমি প্রায় 7 থেকে 8 বার 9 বার দেখেছি।
সেদিনকে তার সাথে আমার চোখে চোখ হয়ে গেছে। আমি কিন্তু তারপরে চোখ বন্ধ করিনি। বাথরুমে যাওয়ার জন্য ওঠার দরকার ছিল, আমি কিন্তু উঠিনি, চুপচাপ শুয়ে রয়েছি, কারণ আমার সারা শরীর ভিজে গেছে ঘামে, এতটা ভয় পেয়েছি। কারণ সেই মানুষটার চুল নেই মাথায়। আমার ঘরে নাইট রুম জ্বলছে, আমার ঘরে আমি পরিষ্কার রাতের অন্ধকারে দেখছি, তার কিন্তু মাথায় চুল নেই, শরীরে কোনো রকম পোশাক নেই, শুধু মাথার এখানটা এইটুকুনি একটা সিং আছে। জানি না তোমরা বিশ্বাস করবে কিনা, তোমাদের মিথ্যা কথা বলে আমার কোনো আনন্দ দেওয়ার কোনো মনোভাব নেই আমার। তো আমি একদিন দেখে চোখ বন্ধ করিনি। এবার সত্যি কথা বলতে সেটাও আমি ভেবেছিলাম আমার মনের ভুল, কিন্তু একদিন না, ওই যে বললাম 7-8 দিন আমি এক জিনিস দেখেছি। আমি এক পাশ হয়ে ঘরে খাটের উপর ঘুমাচ্ছি, এক পাশ হয়ে, ওই যে ঘুম ভেঙে যায় একটা সময় গিয়ে, আমি বলেছি আমার খুব জোর হলে 1 ঘন্টার বেশি ঘুম হয় না শুলে। সে আমি যখনই শুই, 11টায় 12টায় শুই, 10টায় শুই, 9টায় শুই, যখনই শুই 1 ঘন্টার বেশি আমার ঘুম হবে না। আর 1 ঘন্টা বেশি কি, 1 ঘন্টা পর যে ঘুমটা ভাঙবে মনেই হবে না যে আমি ঘুমাচ্ছিলাম, মানে আমি জেগেই ছিলাম, আমি তো ঘুমাইনি। কোনো ক্লান্তি ভাব, কোনো উইকনেস আমার লাগতো না রাতে। তো আমি একটা সাইড হয়ে শুয়ে রয়েছি, তখন আমি জানি না আনুমানিক অনেকটাই রাত, কটা বাজে বলতে পারবো না। তো আমি পরিষ্কার দেখছি সেই পুরুষ মানুষটা ঠিক আমার খাটের পাশে যে ফাঁকা জায়গাটা, মানে যেখানে খাটটা থাকে তার পাশে যে ফাঁকা জায়গাটা থাকে, ওইখানটা সেই যে উলঙ্গ পুরুষ সে ঘরে ঘুরে বেড়াচ্ছে। উলঙ্গ পুরুষ, পুরো কালো তার শরীর, মানে কি বলবো তোমাদের, মানে মানুষের মতনই কিন্তু দেখতে, তাকে কোনো দাঁত বের করা বা কোনো ওরকম না, শুধু মাথায় চুল নেই, এইখানটা একটা সিং আছে, ছোট্ট সিং, আর পুরো পুরো উলঙ্গ, আর সারা শরীর না পশমে ঢাকা, মানে কালো কালো বড় বড় পশম তার গায়ে। পুরো স্বাস্থ্য কি, মানে কি বলবো তোমাদের, মানে একটা স্বাস্থ্যবান পুরুষ মানুষ যেমন হয়, পুরো স্বাস্থ্যবান একটা পুরুষ, তার শরীরে পুরো পশমে ঢাকা কালো, আর একটা সিং রয়েছে মাথায়, জাস্ট, আর কিছু না। আর কানগুলো একটু মানুষের তুলনায় কানগুলো একটু বড়। আমি পরিষ্কার তাকে আস্তে করে চুপটা জাস্ট অল্প করে খুলে, যাতে ও বুঝতে না পারে, ও কিন্তু আমার দিকে তাকাচ্ছে না, ও শুধু খাটের সামনে যে ফাঁকা জায়গাটা ওখানটা পায়চারি করছে, ওখানটা হাঁটাহাঁটি করছে। আমি পরিষ্কার চুপ করে এরকম করে শুয়ে শুয়ে এরকম করে আড়ালে দেখছি যাতে ও না বুঝতে পারে। এই জিনিসটা আমি বাড়িতে যখন দেখি, প্রায় 2 দিন 3 দিন পর পর সেই পুরুষটাকে আমি দেখতাম বাড়িতে, আর ঘুমে না, কিন্তু একদম নিজের মানে জাগা অবস্থায় দেখতাম আমি। তো আমি এই কথাটা আমার মাকে জানাই যে মা, আমার বাড়িতে, আমি মাকে না অ্যাকচুয়ালি কিছু বলতে চাইতাম না, মা বাবাকে, কারণ বাড়িটা করার মধ্যে আমাদের থেকে ইনভেস্টমেন্ট বেশি আমার মা বাবার ছিল। তো সেখানে গিয়ে বলবো তারা কি মনে করবে, তারা বলবে একটা কষ্ট করে বাড়ি করলাম, মানে থাকতে পারবো না, অনেক রকম একটা মাথায় প্রেশার পড়বে, বয়স হয়েছে তাদের, ওই জন্য বলতাম না। লাস্টে বাধ্যগত আমি বললাম। আমার মা আমাকে বললো কি বলছিস রে, এরকম পুরুষ মানুষ মানে, তার মানে তো এটা খারাপ জিনিস, এরকম আবার মাথায় শিং। আমার মা তো প্রচন্ড ভয় পেয়েছে, আমার মা এমনিতেও আমার বাড়ি থেকে থাকতো না, কোনো সময় থাকতো না। তো তখন আমি আমার মাকে বললাম যে হ্যাঁ আমি এরকম এরকম আজকে প্রায় কয়েকদিন ধরে দেখছি। তো আমার মা আমাকে এক তান্ত্রিকের কাছে নিয়ে যায়। তো সেখানে নিয়ে যেতে আমাকে বলল যে তুই যাকে দেখিস সেটা হচ্ছে দাঁড়াও আমার মনে পড়ছে না নামটা, কি পুরুষ, কাল পুরুষ, সে হচ্ছে কাল পুরুষ। হ্যাঁ, তবে ভেবো না আমরা বইতে পড়েছি সেই কাল পুরুষ, ঠিক আছে। তো আমাকে বলছে তোর বাড়িতে তুই দেখতে পাস? আমি বললাম হ্যাঁ। আমি ওনাকে বললাম হ্যাঁ দাদা আমি দেখতে পাই। তখন উনি আমাকে না সবকিছু জানতে চাইলো, তার নখ কিরকম, তার মানে গেট আপটা শরীরের। আমি বললাম, তো সবকিছু না মিশে গেছে। তো উনি বললো যে এই জিনিসটা কিন্তু ভালো না,
অ্যাকচুয়ালি তারা কি করতে আসে জানো? এই যে যে আমি কালপুরুষ কি কি আমি জানি না, সেটা ওই তান্ত্রিক দাদা বলেছিল। অ্যাকচুয়ালি এইটা আমি যেটা পরে রিসার্চ করি, যেটা আমি পরে জানতে পারি অনেক জায়গা দিয়ে, ইউটিউবের মাধ্যমে পরে। তখন তো ওই সময় ইউটিউব ছিল না, 2003-এ 2002-এ ইউটিউব বলে কোনো জিনিস ছিল না ওই সময়। তখন সবে ফোন উঠছে। তো তখন আর থাকলেও থাকতে পারে, আমি জানি না, কেন আমার কাছে ফোন ছিল না। তো ওই সময় গিয়ে আমি তো জানতাম না, পরে যখন আমি জানতে পারি তখন আমি বুঝতে পারি যে অ্যাকচুয়ালিও ওই যার কথা বলছি, যেরকম পুরুষটা, ওরা আসে হচ্ছে সহবাস করতে। সে যে আসতো, সে অ্যাকচুয়ালিও হয়তো আমার সাথে সহবাস করতে আসতো, কিন্তু কোনো কারণে সে কিন্তু আমার সাথে কোনো রকম কিছু করতে পারেনি। কারণ আমি কিন্তু প্রচন্ড কড়া রাশির মানুষ। আমার কাছে কিন্তু কোনো জিনিস আমি ভয় পাই না। তোমরা যদি বলো আমাকে, তোমাদের যদি এরকম কোনো স্থান থাকে, তোমরা আমাকে বলো রাতের বেলা যেতে, আমি একা যাব। আমার কিন্তু ভয় লাগে না, আমি ভয় জিনিসটা পাই না। আমার ওই জিনিসটা কখনো আসে না যে কি হবে না হবে। কি আমি একটা জিনিস জানি, মৃত্যু যখন আছে হবে, সেটা যেরকম ভাবেই হোক। তো যাই হোক, অন্য কথা দিয়ে অন্য কথায় চলে যাচ্ছি। তো যাই হোক, আমাকে একটা তাবিজ দিয়েছিল সেই দাদাটা তান্ত্রিক। আমাকে বলল তুমি এটা গলায় ছোট্ট করে কালো কাঠ দিয়ে পরে থাকবে। মুসলমান ছিল, তাই জন্য উনি কালো কাঠ দিয়ে, কালো একটা কাপড়ে বাঁধা কিছু একটা লেখা ছিল, সেটা আমাকে বলেছিল পরে থাকার জন্য। আমি গলায় পরে থাকতাম। আর ওই সময় আমি শাড়ি পরতাম, ওই সময় আমি চুড়িদার জিন্স টপ এগুলো পরতাম না। তো পরে থাকা আমাকে সবাই, ওইখানে থাকতাম যেখানে আমার বাড়ি ছিল দত্তপুকুরে, সবাই বলতো বৌমা কি পরেছো, গলার মধ্যে কিরকম লাগে, এ বাবা তুমি তো কি পরেছো। এবার আমারও তখন বয়সটা অনেক কম, সাজদাম গুজদাম ওই কালো একটা ঢিপির মতো কাপড়ের, একটা বিচ্ছিরি লাগতো। তো অনেকদিন থাকার পর যখন ওই জিনিসটা আমার সাথে আর ঘটছে না, আমি দেখতে পাচ্ছি না, তখন ওইটাকে আমি কেটে পুকুরে ফেলে দিই। হ্যাঁ, এটা আমি করেছিলাম, পুকুরে ফেলে দিই। যখন আমি পুকুরে ফেলে দিই, তারপর থেকে না আমি এত খেতাম, এত খেতাম, এত খেতাম, কোনো মানুষের পক্ষে পসিবলই না। 5 কিলো চাল 3 দিনে খেতাম, দুবেলা করে ভাত আমি খেতাম। আমার হাজবেন্ড সকালবেলা বেরিয়ে যেত, আর আসতো হচ্ছে সেই রাতের বেলা। সকালবেলা টিফিন কোনোদিন নিত, কোনোদিন নিত না, চলে যেত। আর রাতের বেলা এসে দুটো কটা ভাত খেত। আর আমি খিদে তো কন্ট্রোলই করতে পারতাম না। রাক্ষস কি খায় তোমরা দেখেছো, বুঝতে পারছো না? 3 দিনে 5 কিলো চাল শেষ। আমার হাজবেন্ড একদিন বললো, আচ্ছা মানা, তোমাকে একটা কথা বলবো। আমি বললাম যে হ্যাঁ বলো। বলছে তুমি আয়নায় নিজের মুখটা দেখো, সেই গাল ফল না এরকম ঢুকে চুপসে, চোখের নিচে কালো, মানে একদম যাচ্ছে তাই বিচ্ছিরি অবস্থা। আমি তখন বললাম হ্যাঁ। বলছে তুমি এত সংসারে কাজ করো, ছেলেকে নিয়ে এত চিন্তা করো, এত চিৎকার চেঁচামেচি করো, ছোট বাচ্চা নিয়ে থাকো, বুঝতে পারি অনেক প্রেশার হয়, কিন্তু নিজের যত্ন নাও, ঘুমাও, চোখ মুখের কি অবস্থা। আর রোগা টিংটিঙে এই যে আমাদের এখানে হাড় হয় না, এই হাড়গুলো না দেখা যেত এরকম ঢুকে, এখানে জল দিয়ে দিলে জল দাঁড়িয়ে থাকবো, আমি ড্যান্স করতে পারবো, এইরকম হাড় দেখা যেত। তো ওরকম তো খারাপ চেহারা কোনোদিন ছিল না অত। তো আমাকে বলতো, আমি বলতাম তোর ভালো লাগে না, ভালো লাগে না, আমার হাজবেন্ডকে আমি বলতাম। তো ও একদিনকে আমাকে বলছে যে দেখো একটা কথা বলছি, কিছু মনে করো না। আমি বলছি না বলো। বলছে আচ্ছা কোনো গরিব কেউ আমাদের বাড়ি আসে? আমি বললাম হ্যাঁ। বলছে ওই যে যারা আর কি বলে না, ভিক্ষা নিতে আসে আর কি। তো বলছে যে তুমি কি কাউকে চাল দান করে দাও? আমি তখন বললাম না তো। বলছে আমি প্রায় কদিন ধরে দেখছি, এটা কিন্তু আগে থেকে ছিল না, এটা কয়েক মাস ধরে শুরু হয়েছে। বলছে কয়েকদিন ধরে দেখছি যে তোমাকে চাল এনে দিচ্ছি 5 কেজি করে চাল, 3 দিন 3.5 দিনে তুমি বলছো চাল বাড়ন্ত, ঘরে চাল বাড়ন্ত মানে শেষ হয়ে গেছে। তো তুমি চাল কি করো, এত ফেলে দাও ভাত? আমি বললাম না তো, আমি তো খাই। এবার খাই, বলছে সবজি শেষ হয় না, ডাল শেষ হয় না, চাল শেষ হয়ে যায়। সত্যি কথা বলতে তোমরা বিশ্বাস করবে না, আমি বাড়িতে আমার তরকারি লাগতো না, ভাত, শুধু ভাত হাঁড়ি থেকে বের করে
থালায় নিতাম আর খেতাম। শুনে হয়তো অদ্ভুত লাগবে, আমার মা বাবা আমার পরিবারের সবাই জানে এই কথাগুলো, আজকে তোমরা জানছো। এর আগেও আমি কিছু কিছু শেয়ার করেছি। তো আমার সাথে এরকম প্রায় দিন ঘটতে থাকলো। তারপর তাবিজটা তো খুলে ফেলে দিই। যেতে যেতে একদিনকে অদ্ভুতভাবে, ঠিক আমার খুব ভালো মনে আছে, আমি বাথরুম পেয়েছে তখন আনুমানিক 2-2:30 বাজে রাতের বেলা। আমার তো ভয় নেই, আর আমার বাথরুম ছিল আমার ঘরের একদম পেছনে, ব্যাক সাইডে আমার কল, বাথরুম, গাছের বাগান সব। তো আমি বাথরুমে যাই 2-2:30-এর সময়, একা একা উঠে চলে গেছি। তোমাদের দাদা ভাই বলতো রাতের বেলা একা উঠবে না, কারণ ওই যে আমি প্রথমেই বললাম মাঠের মধ্যে আমার একটা বাড়ি, আশেপাশে কোনো বাড়িঘর নেই, অনেক দূরে দূরে বাড়িঘর রয়েছে, ঠিক আছে। তো আমি উঠে চলে যেতাম। তো আমি বাথরুমে গেছি, দেখছি নখ দিয়ে যদি আমরা কোনো রং টানি, যেরকম দাগ পড়বে ওরকম বাথরুমের মেঝেতে রক্ত দিয়ে এরকম করে 3টে আঙুলে এরকম করে টানা। আমি প্রথম ঢুকেই ওটা দেখে একটু ভয় পাই, যে ওটা কে করবে ওরকম, আর এটা তো নখ দিয়ে টানা, এটা তো কোনো পশু পাখি 3টে আঙুল কার হয়, 3টে আঙুল কার হয়, যে সে এত সুন্দর করে টেনেছে, আর পশু হলে তো আরো হেঁটে হেঁটে যাবে, সেই ছাপটাও তো পড়বে, একই জায়গায় 3টে দাগ। আচ্ছা গেল। আমি আবার কি করলাম, ওই রাতের বেলা ওইটাকে পা দিয়ে, জুতো পরেছিলাম, পা দিয়ে ভালো করে ঘষে জল দিয়ে ধুয়ে দিলাম, ঠিক আছে। আমি অদ্ভুত মানুষ, তোমরা ধারণা করতে পারবে না। যাই হোক, তারপর আমি বাথরুম থেকে আসি, মুখ টুক ধুয়ে এসে বিছানায় আর শুতে পারি না, আবার সেম জিনিস আগের মতো শুরু হলো, বিছানায় শুতে পারি না। দীর্ঘদিন আবার এরকম হতে লাগলো আমার সাথে আবার। তারপর ঘটতো কি, মানে কি বলবো তোমাদের, আমাদের বাড়িতে রাতের বেলা অদ্ভুত ভাবে যে 12টা বেজে যাবে, রাতের উপরে না আমাদের ঘরটা ছিল পুরো পাকা, শুধু উপরে একটা সাইড, যে দিকটা রান্নাঘর ছিল ওখানটা ছিল উপরে অ্যাডবেস্টার দেওয়া, অ্যাডবেস্টার না টিন কিছু একটা দেওয়া ছিল রান্নাঘরের সাইডটা। ওখানে রাতের বেলা ঠিক 12টা বেজে যাবে, যেরকম ছোট ছোট যেরকম ধরো ঢিল বা পোড়া কয়লা, এরকম ছোট ছোট কিছু জিনিস অনবরত ওইখানে পড়বে। এবার শুয়ে রয়েছি, শীতের সময়, খুব ভালো মনে আছে, ওই টুপ 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 করে পড়ছে। তো এরকম 1 দিন 2 দিন 3 দিন অনবরত না ওরকম পড়ে। এবার আমি বলি আমার হাজবেন্ডকে যে আচ্ছা কি গো, ও চালের মধ্যে কি পড়ছে, রান্নাঘরের এরকম আওয়াজ হচ্ছে। তো আমার হাজবেন্ড বলে হতে পারে ওই নারকেল গাছ থাকে না, নারকেলের মঞ্জুরি গুলো হয় ছোট ছোট, হয়তো সেটা পড়ছে। তো আমি বললাম ও তুমি গিয়ে একটুখানি ঝাঁটা দিয়ে, যেদিন ছুটি থাকবে ঝাঁট দিয়ে আসবে, ওগুলো পুরো পুরো তো নোংরা হয়ে যাবে। বললো ঠিক আছে। তো পরের দিনকেই কাজে যায়নি, পরের দিনই ঝেঁটা নিয়ে উঠেছে উপরে ঝাঁট দিতে, উঠে দেখে কিচ্ছু নেই, পুরো শুকনো পাতা, কোনো সময় পড়েছে পাতা পড়লে তো ওরকম আওয়াজ হয় না, 2-3টে পাতা শুকনো পড়ে রয়েছে। আর যেখানটা রান্নাঘরের চাল বলছি, ওখানে কোনো মতে হাওয়া দিলে একমাত্র উপায় আছে, মঞ্জুরি উড়ে আসবে হাওয়া দিলে, অথবা যদি সাধারণত পড়ে তাহলে ওখানে পড়বে না, ওটা হচ্ছে কলেজ সাইডে পড়বে পেছনে, ওখানে পড়বে না, কারণ ওখানে নারকেল গাছই নেই, ওখানে কি করে পড়বে। আর হাওয়া দিলে 1-2 আসবে, প্রত্যেক দিন 12টার পর তো আর হাওয়া দেবে না যে ওখানে এসে এসে পড়বে। তো এইটা শুরু হলো। আমার মা কোনো দিন আমাদের বাড়িতে থাকে না, মা একদিন গেছে ঠিক ওই দুপুর টাইমে, আমার ছেলের শরীর খুব খারাপ। তো মা বললো কালকে ওকে ওই সামনে এক হাসপাতাল রয়েছে ওখানে নিয়ে যাবো দেখাতে। তো তখন এই কাট টাট করা থাকে, বাচ্চাদের ছোট। তো আমি বললাম ঠিক আছে, একা একা আমিও তো ছোট, আমারও বয়সটা তখন খুব কম। তো মা বললো আমি আজকে থাকি, বাবাকে বলে দিই ফোন করে। তো আমাদের ফোন ছিল না, আমার মানে বাবার অফিসে ওখানে একটা দোকানে ফোন ছিল, গঙ্গাদার দোকান বলে, এর আগেও আমি বলেছি, ওদের দোকান থেকে ফোন করতাম। ফোন করে আমার মা বললো আজকে থাকি, মেয়েটাকে নিয়ে কালকে ছেলেটাকে মানে নাতিটাকে ডাক্তার দিকে বাড়ি যাবো। বা বললো ঠিক আছে। মা রাতের বেলা থাকে। সেদিন অদ্ভুত ভাবে শুয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে 10টা 10:30টার মতো, শীতকাল, যে যার মতো সব একদম লেপ মুড়ি দিয়ে শুয়ে গল্প করছি। তো আমার হাজবেন্ড আমার মাকে বলছে জানো তো মা, রাতের বেলা চালের মধ্যে ধূপ থাপ করে না রান্নাঘরে
টিনের চালটায় কিছু পড়ে। আমার মা বলছে কি পড়বে, কি পড়বে, দেখ আশেপাশের লোকজন ভালো না, মানুষ এটা ধারণা করে, কারণ সত্যি কথা বলতে অনেক দূরে দূরে বাড়ি ঘর ছিল, হয়তো ভাবে কেউ বদমাইশি করে, আমরা ছোট ছোট থাকতাম, আমি সারাদিন একা থাকি, হয়তো এরকমই মা ভেবে বলছে, হয়তো দেখ কোনো মানুষজন রাতের বেলা এসে এরকম করে, অনেকে আছে না চোর টোর চুরি চুরি করতে যায়, ওই ইট ঠিট মেরে দেখে তোরা জেগে আছিস নাকি। তো আমি বললাম প্রত্যেকদিন 12টার পর এই কথা বলছি। আমার মা বলছে না না ওরকম কিছু না, তো গাছের পাতা ফাতা পড়ে, মানে গাছের পাতা পড়লে টিনের চালে গাছের পাতা পড়লে আওয়াজ হয় ওরকম। এই বলতে বলতে ধর্মস্থ বলছি, বিশ্বাস করবে না, ঠিক ঘড়ি দেখিনি বা হয়তো 12টা বাজে, তো ওরকম আওয়াজ শুরু হয়। তখন আমার মা বলছে কি ওই দেখ আবার ওরকম শব্দ হচ্ছে না। আমি বলছি শোনো এবার তুমি, ঠিক ঘড়িতে দেখি 12টা 5। আবার মা সেদিনকে প্রত্যক্ষ নিজের কানে শুনছে ওরকম ছোট্ট ছোট্ট যেন ঢিল মারলে যেরকম টুপ 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 করে শব্দ ওরকম, কিন্তু সকালবেলা চালে উঠে দেখবে কিচ্ছু নেই, আর সমান একটা কিছু হলেও তো থাকবে, গড়িয়ে তো পড়ার কোনো জায়গাই নেই। অদ্ভুত ভাবে এই জিনিসগুলো ঘটতো, অদ্ভুত ভাবে। ঘরের মধ্যে আর একটা কথা বলছি, সারা খাটের মধ্যে শোয়া পোকা। আমার কোনোদিন আমার মাকে বাবাকে বসালে আমি তোমাদের সাথে শেয়ার করব আবার এই কথাগুলো, এরকম ছোট ছোট এক লেভেল এক সাইজের শোয়া পোকা জানো খাটের মধ্যে। আমার পাশে আমি চিৎকার চেঁচামেচি করছি, তোমাদের দাদা ভাই বাড়িতে এসে দুপুরে খেতে খেতে এসে বললো, মানে তখন কাছাকাছি কাজ করতো, ছেলেটা শরীর খারাপ বলে দূরে যেত না, পার্মানেন্ট তো কোনো কাজ ছিল না তখন, তো সময়টা খুবই খারাপের মধ্যে গেছে। তো তোমার দাদা ভাইকে বলছি যে দেখো বিছানার মধ্যে খাটে বাচ্চাটাকে কোথায় শোয়াবো, ওকে ডাইনিং টেবিলে শুয়ে রেখেছি রোদের মধ্যে, শীতকাল। আমি বলছি দেখো কত শোয়াবো, তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, দেখে বলছে মাথাটা খারাপ হয়ে গেছে, খেলো না জানো, তোমাদের দাদা ভাই সাইকেল নিয়ে চলে গেল কাজে। আমি চিল্লে বললাম দেখছি মাঠ দিয়ে চলে যাচ্ছে, আমি বেলকুনি দিয়ে দাঁড়িয়ে বললাম কি গো ভাত খাবে না, বলে ধর পাগল হয়ে গেছে, ছেলেকে নিয়ে সারাদিন বকবে, খাবো না, রাগ করে চলে গেল। আর আমি মোমবাতি নিয়ে দেখছি খাটের মধ্যে কোন পায়া দিয়ে শোয়া পোকা খাটের উপরে উঠছে, বিছানায় উঠছে, কোনো পায়াতেই শোয়া পোকা নেই। পাশের বাড়ির একটি মেয়ে আমাকে বৌদি বৌদি করতো, ও এসেছে আমার বাড়িতে কার্টুন দেখতো, ওর মা দেখতে দিত না, পড়াশোনা করে না বলে, ও আমাকে এসে বলছে ও কাকিমা কি করছো, আমি বললো ঘরে আয় ঘরে আয়। আসলো, আমি দেখ খাটে বসবি না, তুই খাটে বসতে যাচ্ছিস কেন, বসিস না, ভর্তি দেখছিস না শোয়া পোকা। আমাকে বলছে ও কাকিমা কোথায় শোয়া পোকা। আমি জানি না, হয়তো তোমাদেরকে আমি কথাগুলো শেয়ার করছি, মানে আজকে ভাবি যে আমি কিন্তু তখনও ভয় পাইনি। আমি যখন আমার ঘরে, তোমাদের এর আগে আমি একবার না 2-3বার বলেছি, সব থেকে বেশি ভয় আমি পেয়েছিলাম, কিন্তু ওই সময়টা না, ভয় পেয়ে আমি চেপেছিলাম, কারণ আমার উপায় ছিল না। যখন আমি দেখেছিলাম আমার ঘরে আমার খাটের উপরে একজন মহিলা, যার চুল পুরো ছাড়া, সাদা শাড়ি পরা, তার মুখ আমি দেখিনি, কারণ আমার রান্নাঘর ছিল এই রকম, আর ও রান্নাঘরের দিকে পিঠ ফেরে বসেছিল, দেয়ালের দিকে মুখ করে, আমি তার মুখ দেখিনি। আর ওই খাটের উপর আমার ছেলে একা একা বসে কার্টুন দেখছিল। তখন আমার ছেলের বয়স আনুমানিক 1 বছর 8 মাস কি 9 মাস এরকম হবে, 2 বছরও বয়স হয়নি। তখন আমি যেই দৃশ্যটা দেখি সেদিনকে প্রচন্ড ভয় পাই, কিন্তু আমি ভয়তে পালাইনি, কিচ্ছু করিনি, ছেলেকে নিয়ে আমি ওখানেই বসেছিলাম। সে কিন্তু সরে গেছে, যখন আমি ছেলেকে এসে ধরেছি সরে গেছে, কিচ্ছু ছিল না। কিন্তু আমার আস্তে আস্তে শরীর এত খারাপ হয়ে গেল, আমি কাজ করতে পারতাম না, উঠে আমি পেছনে যেতে পারতাম না, মানে আমার বাথরুমে কলে আমি যেতে পারতাম না, ওইটুকুনি যেতে গেলে আমাকে মাটিতে 2 থেকে 3 বার বসতে হতো, দেয়াল ধরে ধরে যেতে হতো। লাস্টে সেই তান্ত্রিক যে দাদা, তার কাছে আমার মা আবার নিয়ে যায়। সবাই আমাকে এখানে আসলে বলতো কি রে তোর স্বামী খেতে দেয় না, কি অবস্থা বলতো জানো। যাই হোক, ওখানে যখন গেলাম তখন মাটি আনতে বলেছিল, জমির মাটি নিয়ে যাই। উনি বলল বাড়িটা যত তাড়াতাড়ি পারো ছেড়ে দাও, ওখানে থাকবো না। তারপর যাই হোক, সামনে কালী পুজো চলে আসে, কাজ করতে দেয়, পারিনি করতে, শরীর খারাপ হয়ে গেছে, কোনো মতে না। তারপরে অনেক রকম আওয়াজ শুনতাম, কেউ নেই, আমি একা একা আওয়াজ শুনতাম, হাসির শব্দ শুনতাম, পায়ে হেঁটে চলা, মানে মানুষ এরকম বড় জুতো পরে
ছোট পা থাকলে বড় জুতো পরে হাঁটলে চপাত 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 করে একটা শব্দ হয়, সেম ওই শব্দর আওয়াজ আমি শুনতাম। কেউ পেত না এই শব্দগুলো, আমার হতো। রাতারাতি দেখেছো কারোর ফোড়া হতে? রাতারাতি ফোড়া হতো আমার। এই তো মুখ তো দেখো, আমার গালে কিন্তু একটা দুটো মশা কামড়েছে, ঠিক আছে, দানা দানা হয়েছে। তো এইটা যদি বড় হয় আমি ভাববো হয়তো কোনো ইনফেকশন হয়ে গেছে, আমি নখ দিয়েছি তার জন্য। কিন্তু আমার ফ্রেশ মুখ, সেই মুখে কিচ্ছু নেই। রাতের বেলা খাওয়া দাওয়া করে শুলাম, সকালবেলা যখন আমি চোখ খুলেছি দেখি আমার ঠোঁটের এখানে এত বড় একটা ফোড়া। রাতারাতি হয়, শুধু মুখে বলে না, একদিন না, দীর্ঘদিন। মুখে, কোনো সময় পায়ে, কোনো সময় হাতে, কোনো সময় পেটে, কোনো সময় পিঠে, লাগাতার আমার সাথে এরকম হচ্ছে, লাগাতার। যখন জানতে পারলাম তখন বলল যে যারা ওখানে আছে ওরা ওকে ওখানে থাকতে দেবে না। তো সব থেকে ভালো, থাকলে হয়তো খারাপ কিছু ক্ষতি হয়ে যাবে বড় ধরনের, ছেড়ে দাও। লাস্টে বিক্রি করতে পারছিলাম না বাড়ি, আবারও ওই দাদার কাছে যাই, তান্ত্রিক দাদার কাছে। তো সেই দাদা 3 মাস টাইম দেয়, 3 মাস বললো যাও কাজ করে দিচ্ছি, 3 মাসে বাড়ি বিক্রি হয়ে যাবে। সেই দাদার কথা মতো কাজ করে দেয়, 3 মাসে আমার বাড়ি বিক্রি হয়ে যায়। এই ভূতের বাড়ির অভিজ্ঞতা আরো আছে, আরো 3.5 বছরে এই কটা অভিজ্ঞতা আমার সাথে ঘটেনি। আমি তোমাদের মেন গুলো বললাম। আমি বুঝতে পারলাম কি করে, বুঝতে পারলাম এই কারণে, আমার সারা শরীর যখন সূর্য অস্ত যেত সারা শরীর ভার হয়ে যেত, নিস্তেজ একটা সুস্থ মানুষ, খেটে খাওয়া, পুরো নেতিয়ে পড়তাম, ভালো লাগতো না কিছু। পুরো মনে হতো শরীরে রক্ত চুষে আমার কেউ সন্ধ্যের পর খেয়ে নেয়, আমার সাথে এরকম হতো। ভগবানের আশীর্বাদ ছিল বলে আজকে আমি সত্যি বেঁচে আছি। কারণ আমাকে পরে অনেকে বলেছিল যে যদি ওই বাড়িতে তোমরা থাকতে, হয়তো তোমাকে, যারা ওখানে ছিল মোটামুটি অর্ধেক অ্যাটাক করেই ফেলেছিল। ওই রক্ত, পুরো রক্ত শুকিয়ে যাওয়ার পর আমার ওই রোগটা হলো, শরীরে রক্তই ছিল না, রক্তই থাকতো না। অনেক কিছু করেছি, ওখান থেকে আসার পরেও আমার শরীরের মধ্যে তারা ছিল, অনেক কিছু করেছি প্রায় আমি, তারপরেও প্রায় 1 থেকে 2 বছর ভুগেছি। এই তান্ত্রিক, ওই তান্ত্রিক, ওইখানে ওই ঠাকুরের দৌড়, মানে যেখানে যে বলেছে। আমার মা নিয়ে গেছে, আমার হাজবেন্ড নিয়ে গেছে, নিয়ে গিয়ে আজকে আমাকে সুস্থ করেছে। আজকে তোমাদের সামনে আমি হাসি মুখ নিয়ে বসে আছি। যাই হোক দর্শক বন্ধুরা, হয়তো প্রথমে ঘটনাটা শুরু থেকে তোমাদের শুনতে একটু অসুবিধা হয়েছে, চারপাশে বিয়ে হচ্ছে, বাজনা বাজছে, তার জন্য আমি দুঃখিত। আজকের ঘটনাটা কেমন লাগলো, যদি তোমাদের কোনো রকম মতামত থাকে, কিছু যদি জানতে চাও, অবশ্যই আমাকে কমেন্টস করবে। তারপরে তোমাদেরকে আমি অনেকবার বলেছি দুর্গন্ধ, ওরকম আমার বাড়িতেও যদি গন্ধের কোনো উৎস না পাও, হঠাৎ হঠাৎ করে দুর্গন্ধ, শব্দ, এই জিনিসগুলো যদি তোমাদের সাথে হতে থাকে, ভাববে তোমাদের সেই স্থানে, বাড়ি হোক যেখানেই হোক, সেখানে কিন্তু কোনো খারাপ জিনিসের প্রবেশ অলরেডি হয়ে গেছে। শুরু থেকে, জানার শুরু থেকে জিনিসটাকে ট্রিটমেন্ট করবে। আমরা যেরকম অসুখ হলে ট্রিটমেন্ট করি বাড়াবাড়ি হলে, তবে কিন্তু আমাদের রোগটা অনেক ছড়িয়ে যায়। সেরকম যদি কোনো আভাস এরকম পাও, অল্পতেই ভালো জায়গায় যাবে, গিয়ে ট্রিটমেন্ট করবে, জানতে চাইবে। তাহলে কিন্তু পরে গিয়ে তোমরা বলো, তোমাদের পরিবারের প্রিয়জন, মানুষ, বাচ্চা, এদের সাথে কিন্তু ফ্যামিলির কারোর কোনো ক্ষতি হবে না। আগে থেকে জিনিসগুলো করবে। যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবে। আজকে যাব, তবে স্ক্রিনে যে নাম্বারটা উঠছে অবশ্যই সেই নাম্বারে আমার সাথে তোমরা যোগাযোগ করো, হাই লিখে। যদি কোনো ঘটনা থাকে আমার সাথে শেয়ার করো। আর সোনা বসাক 14 হচ্ছে আমার ইনস্টা আইডি, ওখানে তোমরা ডিএম করো, বাংলা, হিন্দি, ইংলিশে, অথবা ভয়েস মেসেজও করে পাঠাতে পারো। আর অবশ্যই যেতে যেতে বলবো, প্রতি কটা ঘটনার ডিসক্রিপশন বক্স চেক করে দেখো, ইমেলটা পিন করা থাকে, চাইলে তোমরা মেলও করতে পারো। আজকে আসবো। আর হ্যাঁ, ঘটনা যেগুলো বললাম আমার সাথে ঘটে যাওয়া, আমার নিজের ব্যক্তিগতভাবে আমি তোমাদের বললাম, ভূত পেত আত্মা অবশ্যই হয়। এবার তোমরা বিশ্বাস করবে কি হাস্যকর ভাবে নেবে সেটা তোমাদের ব্যাপার, পুরোটাই আমার জানানো দরকার ছিল। কারণ আমার অনেক বন্ধু যারা আমাকে বলেছিল, দিদি ভাই আমরা তোমার ভূতের বাড়ির ঘটনাগুলো শুনতে চাই, অনেক দিন ধরে, অনেক মাস থেকে বলছিল, আমি তাদের জন্য ঘটনাটা দিলাম। আশা করি তোমাদের সবার ভালো লাগবে, কিছু হলেও হয়তো হেল্প হয়েছে। আজকে আসবো, দেখা হবে আগামীকাল। সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।